আচ্ছা, তো এখানে একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটাকে যদি কাস্টমাইজ করতে হয় আমাকে, সেই আর্টবোর্ডের সাইজটা যদি আমার একটু ছোট বা বড় করতে হয় অথবা একে যদি কাস্টমাইজ করতে হয়, আমরা কি করব, সিম্পলি এই যে আর্টবোর্ড টুল যেটা আছে, এই আর্টবোর্ড টুলে যাব। কেমন? আর্টবোর্ড টুলে যাওয়ার পর দেখেন এটা নর্মালি আপনি মুভ করতে পারতেছেন, একে চাইলে আপনি বড় ছোট করতে পারতেছেন। ঠিক আছে? এই যে উপরে এখান থেকে সাইজ আছে, হাইট এবং ওয়াইট, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। সে আমার এই আর্টবোর্ডটা আছে 1000 বাই 1500-তে, তাই না? 1500 1500-তে আছে। তো এটাকে আমি যদি চাই এখান থেকে 1000 বাই 1200 করে দিব। দেখেন 1000 বাই 1200 হয়ে গেছে। এখন আমি যদি চাই এর পাশে আরেকটা আর্টবোর্ড নিব, এখানে তিনটা আইকন আছে দেখেন পাশাপাশি। প্রথম দুইটা আইকনটা আমি বাদ দিয়ে স্কিপ করে যাই, পরে দেখাচ্ছি। এর পরে যে আইকনটা আছে একটা বক্সের ভিতর প্লাস চিহ্ন, এ হচ্ছে নিউ আর্টবোর্ড। দেখেন এখানে লেখা আসছে নিউ আর্টবোর্ড। ক্লিক করবেন, আপনার আরেকটা আর্টবোর্ড চলে আসবে। ক্লিক করতে থাকবেন, যত ক্লিক করবেন একটার পর একটা আর্টবোর্ড চলে আসবে। আমি একটু জাস্ট ছোট করে নেই। দেখছেন একটার পর একটা আর্টবোর্ড আমার তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই আর্টবোর্ডটা তো আমার সব এলোমেলো আছে, আমি এই আর্টবোর্ডটাকে যদি সাজায় রাখবো সুন্দর করে, তাই না? যেমন এখানে অনেকটা জায়গায় গ্যাপ আছে, আবার এদিকে কেমন এদিকে মিশে গেছে, আমি এটা চাচ্ছি না। তখন কি করব, যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট থাকলেই হবে আমার। আমি যে অ্যারেঞ্জ অল নামে যে একটা অপশন আছে উপরে, অ্যারেঞ্জ অল, এই অ্যারেঞ্জ অলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটা অপশন আসছে, এটা একটা ডায়ালগ বক্স। এই ডায়ালগ বক্সের ভিতরে এখানে আপনি কলাম কতগুলো রাখবেন সেটা দিতে পারেন, এবং স্পেসিং থেকে হচ্ছে আপনার একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব কতটুকু থাকবে সেটা দিতে পারবেন। ঠিক আছে? তো আমার এখানে যেটা আছে 10টা আর্টবোর্ড, আমি এখানে 8টা দিলাম, এবং স্পেসিং 20 পিক্সেল, আমি 20 পিক্সেলে রাখলাম। এখন যদি আমি ওকে দেই, দেখেন আমার সুন্দরভাবে একদম 8টা করে আর্টবোর্ড এখানে আছে, তাই না? এই যে 1 থেকে এই যে 8 পর্যন্ত উপরে কিন্তু লেখা আছে আমার আর্টবোর্ড। আমি যদি জুম আউট করে দেখেন 1 থেকে 8 এরকম লেখা আছে। আমার সর্বশেষ 38টা আর্টবোর্ড এখানে আছে। আমি যদি 40টা পূর্ণ করতে চাই, আমি জাস্ট এখান থেকে আর 2টা আর্টবোর্ড নিয়ে নেব, আমার 40টা আর্টবোর্ড হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আপনি এদেরকে সিলেক্ট করতে পারবেন না। আর্টবোর্ডকে সিলেক্ট করতে হলে আপনাকে আর্টবোর্ড টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এই একটা সিলেক্ট করছেন, যদি আরো একটা সিলেক্ট করতে হয় শিফট ধরে আরেকটা এভাবে করে সিলেক্ট করবেন, শিফট ধরে। ঠিক আছে? আবার আপনার যদি একটা আর্টবোর্ড ডিসিলেক্ট করতে হয়, আপনি কি করবেন, সিলেক্ট করা শিফটের উপর আবার সেম একইভাবে শিফট ধরে প্রেস করবেন, আপনার দুটো ডিসিলেক্ট হয়ে গেছে। দেখেন আমার এই 6টা আর্টবোর্ড আমার উপরে চলে আসছে। ঠিক আছে? এইভাবে করে আমরা কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এই গেল একটা বিষয়। আমি একটু ব্যাগে যাই। আরেকটা হচ্ছে এখানে যে বাকি যে দুইটা আইকন, এই আইকন দুইটার কাজ কি, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। একটা হচ্ছে পোর্ট্রেট অর্থাৎ ভার্টিক্যালি থাকবে, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ অর্থাৎ এটা হরিজন্টালি থাকবে। ঠিক আছে? সে আমি একটা লম্বা একটা আর্টবোর্ড নিই, এটা ব্যানারের মতো, তাই না? আর আমি চাচ্ছি এই আর্টবোর্ডটা লম্বি থাকবে, এটা চ্যাপ্টা থাকবে না। তখন আমরা কি করব, সিম্পলি এটাতে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করব, তখন আর্টবোর্ডটা আমার লম্বা হয়ে গেছে। এখানে কিন্তু শুধু আমার আর্টবোর্ডটা লম্বা হবে, আমার কোনো ডিজাইন কিন্তু লম্বা হবে না। সে আমি যদি কোনো ডিজাইন করি এখানে, আমার এটা একটা ডিজাইন আছে এখানে, তাই না? এই যেটা, এখন আমি যদি আর্টবোর্ডটাকে যদি লম্বা করি, আমার আর্টবোর্ডটা কিন্তু লম্বা হয়ে গেছে। আমার ডিজাইন যেমন আছে ঠিক তেমনই থাকবে। ঠিক আছে? আমার ডিজাইন কিন্তু চেঞ্জ হবে না, ডিজাইনটাকে আমাকে ম্যানুয়ালি এভাবে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় গেল, দুইটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার আগে দেখাইতে পারতাম, এখানে আমি যে আর্টবোর্ড নিব একটা একটা করে প্লাস করে। ঠিক আছে? আমি এখান থেকে চাইলে এই যে আর্টবোর্ডের সাইজটা এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারি, অথবা আমি এই যেখানে কাস্টম লেখা আছে এখানে ক্লিক করলে আমার বিভিন্ন ধরনের সাইজ এখানে আছে। ঠিক আছে? এখানে অল্টারনেটিভ অনেকগুলো সাইজ আমার ডিফল্টভাবে দেয়া আছে। আমি এখান থেকে যে কোনো সাইজ আমি চুজ করে নিতে পারি। অনেক সময় আমরা সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম যে প্রিন্টগুলো হয় দোকানে, ওগুলো হচ্ছে A4 সাইজে। হ্যাঁ, আমরা A4 সাইজ যদি দিই, দেখেন আমার A4 সাইজের আর্টবোর্ডটা চলে আসছে। একে আমি যতই কিছু করি না কেন, এরকম চ্যাপটা করে ফেললাম, এদিকটা ছোট করে ফেললাম, এই আর্টবোর্ডটা আমার, আমি যখন এখানে A4 এ ক্লিক করব আমার সাইজটা আমার সুন্দরভাবে চলে আসছে। আমার ল্যান্ডস্কেপ আসছে, এগুলো যদি পোর্ট্রেট করতে হয় এখান থেকে পোর্ট্রেট করে দিব, ব্যাস। এই যে A4, এখান থেকে লেটার সাইজ নিতে পারি, এখান থেকে বিভিন্ন সাইজ আছে, সেই সাইজগুলো আমরা নিতে পারি। এবং হচ্ছে ফোনের স্ক্রিনের যে সাইজ সেই সাইজও আছে বিভিন্ন, যে স্যামসাং গ্যালাক্সি, তারপর হচ্ছে পিক্সেল, গুগল পিক্সেল, তাই না? বিভিন্ন, তারপর আইফোনের বিভিন্ন ধরনের স্ক্রিনেরও সাইজ ডিফল্টভাবে দেয়া আছে। আর আর্টবোর্ডের আরেকটা বিষয় হচ্ছে, যখন আমি একাধিক আর্টবোর্ড নিব, অনেকগুলো আর্টবোর্ড নিই আমি, আবার একটু,
অনেকগুলো আর্টবোর্ড নিলাম এবং প্রত্যেকটাতে আমি একটা করে ডিজাইন দিয়ে দিই। আমার এক একটাতে এক এক কালারের ডিজাইন থাকলো। জাস্ট ডিজাইনগুলো একটু র্যান্ডমলি নিচ্ছি যাতে করে আমি পরিবর্তনটা বুঝতে পারি। এই দেখেন আমার এক একটা আর্টবোর্ডে এক এক কালারের ডিজাইন আছে, তাই না? তো আমি যখন এখান থেকে এদেরকে মুভ করব আর্টবোর্ডগুলোকে এখান থেকে অ্যারেঞ্জে গিয়ে, এই যে 8টা বা আমার আর্টবোর্ড আছে করে 23টা আছে, আমি এখানে 6টা বা 4টা 5টা নিলাম, 5টা কলাম থাকবে এবং হচ্ছে স্পেসিংটা 20 পিক্সেল থাকবে। এই যেটা টিক মার্ক আছে, এই টিক মার্কটার কাজ কি? যদি টিক মার্কটা দেয়া থাকে তাহলে কি হয় দেখি, আমার ডিজাইন সহ আমার আর্টবোর্ডগুলো একদম সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। দেখেন আমার ডিজাইন কিন্তু একদম পুরোটা আর্টবোর্ডেই আছে। আবার যদি আমি দ্বিতীয়বার আরেকবার যাই, যাওয়ার পর এখন যদি টিক মার্কটা উঠায় যদি দেই, এখন যদি ওকে দেই, তখন দেখেন আমার আর্টবোর্ডগুলো ঠিক আসছে, বাট আমার ডিজাইনগুলো কিন্তু আর আসেনি। আমার ডিজাইন যেখানেটা সেখানেই আছে। তো এখানে আপনি একে বলেই বুঝতে পারবেন, বলে দিচ্ছে মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড। এই যে আর্টওয়ার্ক বলতে বোঝায় যে ডিজাইন যেগুলো করছে এগুলো হচ্ছে সব আমাদের আর্টওয়ার্ক, তাই না? এই আর্টওয়ার্কগুলোও মুভ হবে আমার আর্টবোর্ডের সাথে। এটা করব কি করব না, যদি এটা প্রয়োজন হয় তাহলে এটা আমি টিক মার্ক দিয়ে দিব। আর এখানে যে একটা চিহ্ন আছে উপরে যে লেআউটটা, এই লেআউটটা কি? এই লেআউট প্রথম যে লেআউটটা আছে আমি এটা দিয়ে দেখাই। এখন দেখেন আমার এই যে আর্টবোর্ডটা আছে উপরেরটা 1 2 3 4 5, এই 5 নাম্বার হওয়ার পরে আবার নিচ থেকে 6 7 8 9 10, তারপর আবার থেকে 11 12, এভাবে করে আমার সিরিয়ালটা মেনটেন করছে। আর আমি যদি পরেরটা যদি দেই তখন এই পাশাপাশি না হচ্ছে নিচে নিচে শুরু হবে, ঠিক আছে? এই দেখেন এটা 1, তারপরে হচ্ছে 2, এই যে উপরে লেখা দেখতেছি 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে নিচের দিকে নামছে সিরিয়ালটা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দরকার হবে যখন আমরা বইয়ের পৃষ্ঠা ডিজাইন করব। তো আমি এটা নিয়ে রাখছি সিরিয়াল উল্টা দিকে, কেমন? এই একের পর কিন্তু 2 নাম্বার আউটপুট আমার এইটা। এখন আমি যদি ডিজাইন করার সময় এখানে প্রথম পেজ দেই আর এখানে যদি দ্বিতীয় পেজ দেই, তখন কিন্তু আমার ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে সব। আপনি নিজে ডিজাইন করবেন, আপনি অবাক হয়ে যাবেন যে 1 নাম্বারের পর আপনি 6 নাম্বার পেজ দেখতেছেন, আপনার 2 নাম্বার পেজ কোথায়? কারণ আপনি 1 নাম্বারের ডিজাইনের পরে আপনার 2 নাম্বার পেজ হওয়ার কথা ছিল এইটা, ঠিক আছে? কিন্তু আপনি এটা 6 নাম্বারে দিয়ে দিয়েছেন। তো এই জিনিসটা বুঝতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা যদি সোজা দিয়ে দিই একদম বরাবর একটা পাশে একটা যাইতেই থাকবে, যতগুলো আউটপুট থাকুক, নিচে আর নামবে না, ঠিক আছে? আর একইভাবে পাশেরটা যেটা আছে এটা দিলে একদম নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা, নিচে এত জায়গা নাই যেই কারণে হচ্ছে এটা আসবে না। আমি যদি আউটপুট কম দিতাম তাহলে আসতো হয়তো। আমি যদি কয়েকটা আউটপুট কমাই দেই, আমি শুধু উপরে আউটপুটগুলো নেই, এই যে এখন দেখেন ব্যাস একদম উপর থেকে নিচ পর্যন্ত এক একটা একটা করে সিরিয়াল চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে আউটপুটের কাজ। আমি আবারও বলি, যদি আর্টবোর্ডকে মুভ করতে হয় এভাবে মুভ করতে পারবেন, ছোট কিংবা বড় যা কিছুই করেন সবকিছু আপনার আর্টবোর্ড টুল দিয়ে। আপনার যদি নতুন একটা আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হয় আপনি এভাবে করেও নিতে পারেন। আপনার যতটুকু ইচ্ছা ততটুকু জাস্ট ক্লিক করবেন, ড্র্যাগ করবেন, নতুন নতুন আপনার আর্টবোর্ড তৈরি হবে। এগুলো সবই কিন্তু আপনার আর্টবোর্ড। এই যে সাদা যা দেখতেছেন সবই হচ্ছে আপনার আর্টবোর্ড, ঠিক আছে? আচ্ছা, আমি নতুন আরেকটা করে ট্যাব নেই। আচ্ছা, আর্টবোর্ড টুলটা ক্লিয়ার। তারপর হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুল আমরা স্পেস বার ধরে যে কাজটা করি সেই কাজটা। আর এখানে হ্যান্ড টুলের ভিতরে আরেকটা কাজ আছে, এখানে হচ্ছে রোটেট ভিউ টুল।
এই টুলটার কাজ কি হচ্ছে আপনার আর্টবোর্ডটা কিভাবে রোটেট করবে, ঠিক আছে। দেখেন আমার পুরো আর্টবোর্ডটা এভাবে রোটেট করতেছে, আমার ডিজাইন কিন্তু রোটেট হবে না, আমার শুধু আর্টবোর্ডটা রোটেট হবে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, আবার এই টুলটার উপর ডাবল ক্লিক করে আমার এটা ঠিক হয়ে যাবে। কেমন আপনারা কাজ করতে করতে অনেক সময় এটা চেঞ্জ হয়ে যাইতে পারে, যেহেতু আমরা আছে নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইনের দিকে ফোকাস করব। হ্যাঁ, এই যে একটা ডিজাইন, এখন আপনার একটু রোটেট করা দরকার। ডিজাইন যেমন আছে তেমন থাকবে, শুধু আর্টবোর্ড সহ সবকিছু রোটেট হবে। আপনি সিম্পলি এভাবে করে রোটেট করে নিতে পারেন, ঠিক আছে। আর এই জিনিসটা আমরা এই যে নিচে একদম আর্টবোর্ডের নিচে যেটা আছে, এখান থেকে কিন্তু এটা আমরা দেখতে পাবো। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে এই যে এখানে দেখেন কত পার্সেন্ট রোটেট আছে, এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট আছে, এটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এটাকে 0 করে দিলেই এনাফ, ঠিক আছে। এবং এই যে পাশে যেটা আছে জুমের, এখান থেকে যদি জুম ইন জুম আউট করেন সেটাও করতে পারেন। এখানে যত বাড়াবেন সে তত বাড়বে, বাড়তে বাড়তে একদম 64,000% পর্যন্ত জুম হবে, ঠিক আছে। 64,000%। তো আমরা নর্মালি এটাকে 100% করে দিই বা আরো ছোট করে দিই। আচ্ছা, আর তারপর আর্টবোর্ডের আরেকটা জিনিস দেখাই, আমি এটাতে আসি। এই যে আর্টবোর্ডগুলো আছে দেখেন, এই আর্টবোর্ডটা আমার সিলেক্ট করা আছে। এটা কত নাম্বার আর্টবোর্ড আমি কিভাবে বুঝবো? আমি যদি নিচে যদি আসি, আমি এখানে আবারও এই যে এখানে দেখাচ্ছে আমার 1 নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট আছে। আমি যদি পাশে নেক্সট ক্লিক করি, আমার 2 নাম্বারটা চলে আসছে। দেখেন যে দ্বিতীয় আর্টবোর্ডটা আমার চলে আসছে, ঠিক আছে। আমি আবার যদি 3 নাম্বারটা দেই, 3 4 5 এভাবে করে একটার পর একটা আর্টবোর্ড আমার মুভ হইতেছে। দেখেন একদম কত নাম্বার পর্যন্ত আসছে। আমার টোটাল আর্টবোর্ড আছে এখানে 23টা, ঠিক আছে। আমি যদি এখান থেকে 13 নাম্বার আর্টবোর্ডে বা 12 নাম্বার আর্টবোর্ডে যেতেছে, সিম্পলি 12 লিখে এন্টার প্রেস করব, আমি 12 নাম্বার আর্টবোর্ডে চলে আসবো। এটা বুঝতে পারছেন? আমার আর্টবোর্ডের আপাতত আর কোনো কাজ নেই। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো ভুল করা চলবে না, কারণ এই ছোট কাজের সময় অনেক সময় একটু যে সেরকম ঘুরে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখবেন শিফট ধরে একটা জিনিস কাজ করতেছেন, সে আমি যদি পেন টুল দিয়ে শিফট ধরি, আমার সোজা যাওয়ার কথা না, দেখেন এই সোজা না আসে উপরের দিকে চলে যাচ্ছে, কারণ আমার পুরো আর্টবোর্ডটাই বাঁকা আছে, ঠিক আছে। আপনি এই শেপটাকে একটা সোজাটা শেপ নেবেন, শিফট ধরে দেখেন সোজা হচ্ছে না, কিন্তু একদিকে কাইত হয়ে আছে। আমি কিন্তু শিফট ধরে আছি, কারণ হচ্ছে আমার পুরো আর্টবোর্ডটাই বাঁকা আছে। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে হয় 0 করে দিব, অথবা এই টুলের উপর ডাবল ক্লিক করব, একদম স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে। আচ্ছা, আমাদের এটা গেল কাজ, আর্টবোর্ড টুলের কাজ শেষ। এটা এই পর্যন্ত কি বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? আপনার কোনো সমস্যা আছে? হুম, আচ্ছা, সমস্যা যেহেতু নাই, গুড। রিমঝিম আপু, আপনি বুঝছেন? রিমঝিম আপু শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। আপনার কথা এত আস্তে আসে কেন? আপনি আপনি কি ইয়ারফোন ইউজ করতেছেন না? না, ভাইয়া ইয়ারফোনেই আছি, একটু ডিস্টেন্সে আছি তো এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার আর্টবোর্ড টুলের কাজ গেছে। আমার হচ্ছে এখানে মেইন ম্যান্ডেটরি যেগুলো টুলস আছে, সেই টুলসগুলোর কাজ আপাতত শেষ। এখন আমরা আজকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অফসেট পাথ, ঠিক আছে। সেই অফসেট পাথটা কি, আমি যদি আগে এখানে দেখানোর আগে একটু গুগল করি। অফসেট পাথ ইলাস্ট্রেটর, আমি যদি ইমেজে যদি যাই, ভালো একটা ইমেজ দরকার যেটা দিয়ে বুঝতে সুবিধা হবে। এই ইমেজটা দেখেন, আমার যে ব্লু কালার একটা ইমেজ আছে, তাই না? এই ব্লুর চারপাশে আবার আমার একটা গ্রিন কালারের একটা শেপ তৈরি হয়েছে। এই শেপটা কিন্তু আপনি কাস্টম আপনি তৈরি করতে পারবেন না, তৈরি করলে আপনার একুরেট চলে আসবে না। এই যে লেখাটা দেখেন, এই লেখাটার চারপাশে কালো একটা বর্ডার চলে আসছে, তাই না? এরকম যদি আরো কিছু দেখি, এই যে চারপাশে এই যে বর্ডারটা চলে আসছে, এই বর্ডারগুলোকে বলে অফসেট পাথ, ঠিক আছে। চারপাশ থেকে যে বর্ডারটা চলে আসে, এটাকে বলে অফসেট পাথ। এই অফসেট পাথটা কিভাবে করে সেটা একটু দেখবো আজকে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আপনার প্রয়োজন হবে একটু পর পর, দেখবেন কাজের মাঝে এই অফসেট পাথের
খুব প্রয়োজন পড়ে। আমি যদি এখানে একটা কিছু লিখি, আমি জানি না বানানটা ঠিক আছে কিনা, আমি একটু গুগল করি যে বানানটা ঠিক আছে কিনা দেখার জন্য। ঠিক আছে, আমি এটাকে আলাদা লিখবো, এটা লিখলাম, এটা একটা, আমি ফন্টটা চেঞ্জ করে দেই, এডিট করে দিলাম। সে এখানে একটা ডিজাইন করব আমি, কেমন? এই দেখেন আমার রিফ্লেক্ট টুলের ব্যবহার এখন করা লাগতেছে। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, স্টার টুল, এই স্টারটা ভালো লাগবে না, ঠিক আছে। এই যে একটা ডিজাইন করলাম আমি, আমি জাস্ট কি করবো, এই যে ফন্টটা আছে ফন্টটাকে আমি আউটলাইন করে দিব, তাই না? এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে একে স্বাভাবিক একটা ইয়াতে নিয়ে আসলাম, শেপে নিয়ে আসলাম। তো এটা করার আগে কি করবো, এটাকে আমি কপি করে রাখবো, এই সমস্ত ডিজাইনটাকে আমি জাস্ট অল্টার দিয়ে পাশে একটা কপি করে রেখে দেবো, কারণ পরবর্তীতে আমার এই টেক্সটটা দরকার হইতে পারে। কপি করে রাখার পরে আমি এখন এখান থেকে এদেরকে ক্রিয়েট আউটলাইন করে দিব, অথবা অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, ব্যাস। এখন কি করব, সবগুলোকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে নেই, সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। এটা হচ্ছে আমার মেইন ডিজাইনটা। তো এর চারপাশ থেকে আমি এখন একটু অফসেট পাথ করব। অফসেট পাথ করার জন্য প্রথমে আমরা অবজেক্টে যাব, এখান থেকে পাথ, এই যে আমার আছে অফসেট পাথ, ঠিক আছে। এটাতে সিলেক্ট ক্লিক করার পরে দেখেন চারপাশ থেকে আমার একটা শেপ দেখা যাচ্ছে। আমি জাস্ট নরমালি এটাকে 0 করে রাখি, এটা হচ্ছে আমার 0। এরপর আপনি যত বাড়াবেন দেখবেন চারপাশ থেকে আপনার একটা পাথ তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে প্রথমটা, যে আপনি কতটুকু অফসেট পাথটা কতটুকু বড় করবেন, কতটুকু ডিসটেন্সে রাখবেন। এটা যত বাড়াই দিবেন এ তত বাড়তে থাকবে, যত কমাই দিবেন তত কমতে থাকবে। এরপর আছে যে জয়েন্টস, জয়েন্টসের এখানে আছে মিটার। এটা আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল রাউন্ড করে দেব। রাউন্ড কেন করব, আমরা যে এই স্টারের এখানে একটু ফোকাস করব, বা এই যে কোনো একটা স্টার এখানে, তাহলে বুঝতে পারবো। যখন একে আমরা রাউন্ড করে দিব দেখেন কর্নারগুলো আমার রাউন্ড হয়ে গেছে। ওই যে আমরা স্ট্রোক থেকে যেভাবে রাউন্ড করে দিই না, ঠিক সেরকমভাবে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। এখন যদি আমি বড় করে দেখেন 90 পিক্সেল দিলাম, বা হচ্ছে এত বড় দরকার নেই আমার, ব্যাস আমি এখানে 20 পিক্সেল দিলাম। আর এই যে মিটার লিমিট 4, এটা আসলে আমি নিজেও জানি না এটার কাজটা কি, এটা অলওয়েজ 4 থাকে, 4এই কাজ করি। আচ্ছা এখানে তো মিটার দেখলাম, মিটারটা হচ্ছে, আচ্ছা এটা মনে হয় এটারই কোনো লিমিট সম্ভবত। মিটারটা দিলে হচ্ছে এরকম কর্নার চলে আসবে, রাউন্ড দিলে তো রাউন্ড চলে আসবে, আর যে বেভেল দিলে ওই যে আমরা স্ট্রোকে আর একটা অপশন দেখছিলাম, মনে হয় কর্নারটা ভাঁজ করে রাখছে, ওইরকম একটা অপশন চলে আসবে এখানে। ঠিক আছে, তো আমরা রাউন্ড দিয়ে এটাকে ওকে করে দিলাম। আমরা আর কোথাও ক্লিক করব না। ঠিক আছে, এমত অবস্থায় কি করব, একে কাট করে নেব, কন্ট্রোল এক্স দিয়ে এদেরকে কাট করে নিলাম। দেখেন আমার মেইন ডিজাইন কিন্তু যেখানেটা সেখানেই আছে। আমি জাস্ট কি করছি, যেটা আমার অফসেট পাথ করছি সেটাকে আমি কাট করে রাখছি। কাট করার পরে কন্ট্রোল বি দিব, আমি জাস্ট একটু লিখে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা প্রথমে আমি অফসেট পাথ করার পরে অফসেট পাথ, তারপরে আমি অফসেট পাথ করার পর কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে
এই যে মেইন যে ডিজাইন আছে, ডিজাইনটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তো সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল বি দিব। ঠিক আছে, কন্ট্রোল বি। বি দেওয়ার পরে কি করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখবো, কন্ট্রোল জি। আমি এখানে একটা লিখি কন্ট্রোল জি। দেখেন আমার এখানে টোটাল 5টা কাজ, আমার টোটাল এখানে 5টা কাজ। ঠিক আছে, আমি জাস্ট এদের কালারটা যদি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবং এর কালারটা যদি অন্য কোনো কালার দিতে চাই, ব্ল্যাক রাখতে পারি অথবা এখানে আমি আবার একটু দেখাচ্ছি। এখানে যে কয়টা অপশন আমি নিছি সেই কয়টা অপশন আমি আবার একটু দেখাই। আমি আর্টবোর্ডটাকে সাইড থেকে একটু বড় করে নেই, বড় করে নিলাম। এখন এদেরকে আমি আবার এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর একে আমি ইয়া করে নিলাম, আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে এত একটা গ্রুপ আছে আমার, তাই না? রাইট বাটন ক্লিক করে একটা গ্রুপ। দেখেন এখানে আমার প্রথম কাজ হচ্ছে অফসেট পাথ করা। অফসেট পাথ কিভাবে করব? আচ্ছা, এখানে ইফটা খুব ভালো বোঝা যাচ্ছে না, আমি ইফটাকে একটু কি করি, কাস্টমাইজ করে একটু বাড়াই দিই যাতে আমার দেখতে সুন্দর লাগে। আপাতত চলবে যা হয়েছে। একে সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, অফসেট পাথ, অবজেক্ট পাথ, সেখান থেকে অফসেট পাথ। ঠিক আছে, এই যে অফসেট পাথ। অফসেট পাথ কতটুকু করব, ততটুকু, যতটুকু করা দরকার আমি ততটুকু করলাম। সে আমি এখান থেকে খুব কম করলাম, এখান থেকে আমি 6 পিক্সেল করলাম। আমি এখান থেকে ওকে দিলাম। প্রথম আমার অফসেট পাথের কাজ গেছে। এই অবস্থাতে আমি কি করব, কন্ট্রোল এক্স দিয়ে একে কাট করে রেখে দিব। একে কেন কাট করব সেটা আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, কাট করে রাখার পরে দেন হচ্ছে এই মেইন ডিজাইনটাকে আবার সিলেক্ট করব। এখন সিলেক্ট করার পরে কি করব, কন্ট্রোল বি। কন্ট্রোল বি কেন দিব, কারণ পেস্ট ইন ব্যাক আমরা কি জানি যে একটা অবজেক্টকে, আপনি এই অবজেক্টটাকে যদি এখান থেকে কপি করেন বা কাট করেন, এই যে এখানে অবজেক্টে গিয়ে, সরি, এই যে এডিটে গিয়ে এই যে কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, তাই না? এই যে কন্ট্রোল এক্স দিছিলাম, সেটা হচ্ছে আমরা কাট করলাম। কাট করার পরে আপনি যদি এখানে আবার এডিটে যাওয়ার পরে পেস্ট দেন কন্ট্রোল ভি, তাহলে কি হবে, এই যে আমার যে টোটাল যে মনিটরটা দেখতেছেন, এই মনিটরের, এই যে মনিটরটা দেখতেছেন, এই মনিটরের ঠিক মাঝখানে এসে আমার পেস্ট হবে। ঠিক আছে, মনিটর যদি আমার যদি এভাবে এখনো যদি থাকে, তখন কি হবে, মনিটরে ঠিক মাঝখানে এসে আমার এটা পেস্ট হবে। আমি যদি কন্ট্রোল ভি দেই, দেখবেন আমার এখানে এসে পেস্ট হবে। বা এখান থেকে যদি আমি পেস্ট করি, দেখেন এখানে এসে পেস্ট হয়েছে, তাই না? আমি যেখানে জুম ইন জুম আউট করি না কেন, এই কন্ট্রোল ভি দিলাম, ঠিক মনিটরের মাঝখানে এসে ওটা পেস্ট হইতে থাকবে। কিন্তু আমি যদি কন্ট্রোল বি যদি প্রেস করি অথবা এডিটে গিয়ে এখান থেকে পেস্ট ইন ব্যাক যদি দেই, তখন কি হবে, আমি যেই জায়গা থেকে একে কাট করছিলাম ঠিক ওই জায়গাতেই আবার পেস্ট হবে, কিন্তু সমস্ত অবজেক্টের পিছনে গিয়ে পড়বে। দেখেন এই আমার সমস্ত অবজেক্টের পিছনে আছে। কালারটা আমি চেঞ্জ করে দেই, এই দেখেন এই যে ব্ল্যাকের পিছনে আছে, তাই না? এই সমস্ত ডিজাইনের পিছনে সে আছে, দেখছেন? এর উপর থেকে সমস্ত ডিজাইন দেখা যাচ্ছে, কারণ এ সবার পিছনে আছে। একে আমি মুভ করলাম। আর যদি কন্ট্রোল এফ যদি দেই আমি, বা হচ্ছে পেস্ট ইন ফ্রন্টে যদি দেই কন্ট্রোল এফ, তখন কি হবে, সমস্ত অবজেক্টের উপরে অর্থাৎ ফ্রন্টে এসে সে পেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই লেখাটার উপরে সে আছে, সমস্ত লেখার উপরে আমার এই ডিজাইনটা আছে। এটা আমরা আরো কিভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি লেয়ারে যাই, এই যে দেখেন একদম উপরের লেয়ারটা এ, আর একদম নিচের লেয়ারটা হচ্ছে আমার এই যে ব্লু কালার লেয়ারটা। ঠিক আছে, ব্লু কালার অবজেক্টটা। যাই হোক, যেটা বোঝাতে যাচ্ছিলাম, একে কি করব, আগে আমি এখান থেকে অফসেট পাথ করব। অফসেট পাথ করার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পরে আবার এর পিছনে আমি পেস্ট করব। একে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে এর পিছনে আবার পেস্ট করে নিব। পেস্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। যদি গ্রুপ না করি তাহলে কি হবে, দেখেন এই যে প্রত্যেকটা অবজেক্ট আমার আলাদা আলাদা হয়ে আছে।
আমি জাস্ট এর কালারটা চেঞ্জ করে দিই একটু। এই যে বাকি যে দেখেন প্রত্যেকটা অবজেক্ট আমার আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন? এই আলাদা আলাদা যেন যেন না থাকে সেজন্য আমরা কি করব, যখনই একে সিলেক্ট করে কন্ট্রোল বি দিছি, এখন কিন্তু আমার যেটা অফসেট পাথ করছিলাম সেই ডিজাইনটাই সিলেক্ট করা আছে। আমি যদি কালারটা চেঞ্জ করে দেখাই, দেখেন এই ডিজাইনটাই সিলেক্ট আছে। তো এমতো অবস্থায় কি করব, আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখবো যাতে তারা আলাদা আলাদা হইতে না পারে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার অফসেট পাথের কাজ। আমি দেখেন এই চারপাশ থেকে বাড়ানোর প্রয়োজন মনে করছি, বাড়াই নিলাম। আমি যদি এটাকে এখন স্ট্রোকে কনভার্ট করি, আমি কি করব, সমস্ত শেপকে আমি এখানে দেখেন অনেকগুলো আমার হচ্ছে জয়েন হয়ে আছে, একটার উপর একটা মানে ওভারল্যাপিং হয়ে আছে। আমি কি করব, সবগুলো শেপকে একটা শেপে রূপান্তরিত করব। আমরা কিন্তু এখান থেকে পাথফাইন্ডারের কাজ দেখছিলাম যে সেটাতে একটা ক্লিক করব, আমার এটা সবগুলো শেপ একটা শেপ হয়ে গেছে। আমি পাথফাইন্ডারের কাজ নেক্সট ক্লাসে আবার দেখাই দেব, অসুবিধা নেই। আজকে শুধু অফসেট পাতাই থাকবে, এটাই আপনারা প্র্যাকটিস করবেন। আর অফসেট পাথ করার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নরমাল টেক্সট, এটা কিন্তু আমার টেক্সট আছে, তাই না? আর আমি নিচে একটা নিয়ে আসি, এটাকে আমি আউটলাইন করে দিই। দেখেন এটাকে যদি আমি এখন অফসেট পাথ যদি করি, সুন্দরভাবে আমার এটা অফসেট পাথ হয়ে গেছে। আমি কালারটা চেঞ্জ করে দেই, অফসেট পাথ হয়ে গেছে। বাট যদি আমি একে যদি অফসেট পাথ করি, দেখেন অফসেট পাথ করতে পারতেছি না, কারণ নরমাল টেক্সটের উপরে আপনি সাধারণভাবে অফসেট পাথ করতে পারবেন না। আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে করতে পারবো, সেটা হচ্ছে পরের একদম যখন প্রো লেভেলের হবে তখন আমরা সেগুলোর কাজ শিখবো। আমরা নরমাল টেক্সটের উপরে কখনো অফসেট পাথ করতে পারবো না। দ্বিতীয়ত কোনো ইমেজ, সে আমি একটা ইমেজ যদি নিয়ে যাই, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আপনি চাইলে অফসেট পাথ করতে পারবেন না। পাতে যাবেন, দেখেন অফসেট পাথ করতে পারবেন না, ঠিক আছে? আমরা শুধুমাত্র ইলাস্ট্রেটরের কোনো ভেক্টর ফাইলকে আমরা অফসেট পাথ করতে পারবো, ঠিক আছে? শুধু ভেক্টর ফাইল যেগুলো আছে আমরা এই যে কাস্টমাইজ করতে পারি, যাদের এরকম অ্যাঙ্কর, যেগুলোর অ্যাঙ্কর দেখতে পাচ্ছি আমরা যে সমস্ত অবজেক্টের, শুধুমাত্র তাদেরকেই আমরা অফসেট পাথ করতে পারবো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, না তো আপনার লেখার পরে সেই লেখাটাকে অফসেট পাথ করতে চাবেন, দেখবেন করতে পারতেছেন না, ঠিক আছে? এখানে যেমন বিভিন্ন এই যে বিভিন্ন লেখায় যে অফসেট লেখছে এখানে দিচ্ছে, লেখার পরে একে যখন অফসেট মানে পাথ করে দিছে, তখন কিন্তু দেখেন মেইন যে লেখাটা আছে একে কিন্তু সাধারণ লেখা হিসেবে রেখে দেয় না, টেক্সট আকারে রেখে দেয় না। একে কি করছে, একে ভেঙে দিছে, অর্থাৎ আউটলাইন করে দিছে, ঠিক আছে? আমি এই লেখাটা দিয়ে আরেকবার দেখাই। একে আগে ক্রিয়েট আউটলাইন করে দিব। শর্টকাট আছে কন্ট্রোল শিফট ও। অনেক সময় আমি দেখবেন হুট করে এরকম আউটলাইন করে ফেলি, কারণ আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? আপনারা বুঝতে হবে আমি শর্টকাট ব্যবহার করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল শিফট ও, বেশ আমার এটা আউটলাইন হয়ে গেছে। এখন কি করব, দেখেন এই কিন্তু এটা গ্রুপের ভিতরে আছে, দেখতে পাচ্ছেন উপরে যে গ্রুপ লেখা আছে এখানে। আমার যত টেক্সট থাকবে সেই টেক্সটটাকে যখন আউটলাইন করে দিব, অটোমেটিক্যালি সে একটা গ্রুপের ভিতর থেকে যাবে। তো এ যেমন আছে তেমনই থাক, অসুবিধা নেই। এখন একে আমরা একটু অফসেট পাথ করি, এখান থেকে অফসেট পাথ করলাম। আচ্ছা, এখন এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, বা যেরকম আছে একে যদি আমি আউটলাইন করে দেই, আউটলাইন করলে জিনিসটা ভালো লাগবে না, কালারটা চেঞ্জ করে দিই। এভাবে করলেও তো হচ্ছে, তাই না? আমার কাট করা লাগতেছে কেন? কাট কেন করব, দেখেন এখন যদি আপনি লালটাকে যদি সিলেক্ট করতে চান, আপনি সিলেক্ট করতে পারবেন না, কারণ এই লাল এবং কালো এরা কি করছে, সবগুলো মিলে আমার এখন একটা গ্রুপ হয়ে গেছে। আমি যদি আনগ্রুপ করি, দেখবেন এও আনগ্রুপ হয়ে গেছে, এও আনগ্রুপ, সবগুলো আমার একসাথে হয়ে গেছে, একটা গ্রুপের ভিতরে সব ঢুকে গেছে। তো এই জন্য আমরা কি করব, যেন একটা গ্রুপের ভিতরে না ঢুকে, সেজন্য আমরা কি করব, অফসেট পাথ করার পরে এই যে অফসেট পাথ যে সিলেক্ট হয়ে আছে একে কাট করে নেব। কাট করে দেন হচ্ছে কন্ট্রোল বি দিব। বি দিয়ে এখন এদেরকে আমি আলাদা একটা গ্রুপ করে রাখবো। এখন যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন আমার এইটা আলাদা গ্রুপ আছে, এইটা আলাদা গ্রুপ আছে। আমি সহজেই এদেরকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো, বা এদেরকে যদি অন্য কোনো কাজ করার প্রয়োজন মনে করি আমি সেটা সহজেই করতে পারবো, ঠিক আছে? আর যদি আউটলাইন যদি করতে চান, যে চারপাশে এরকম যে বর্ডারটা যে দেখা যাচ্ছে এখানে, এরকম বর্ডার যদি করতে চান, সেই বর্ডারটা কিভাবে করবেন? এই লেখার চারপাশে দেখেন একদম বর্ডার বর্ডার হয়ে আছে, তাই না? এটা কিভাবে করবেন? এটা করার জন্য আমাদের
পাথফাইন্ডারের কাজ আছে, যেটা আমরা কাজ হয়তো অনেক আগে দেখাইছিলাম। আপনারা সবাই কি পাথফাইন্ডারের কাজ জানেন, মনে আছে? এবার বলেন তো, রিঞ্জু বাবু বলেন তো, পাথফাইন্ডারের কাজ কি মনে আছে আপনাদের? অপশন থেকে কাজ করতে করতে মনে আসবে। আচ্ছা, কাজ করতে করতে মনে আসবে না? ঠিক আছে, আমি জাস্ট নরমালি একটা পাথফাইন্ডার দেখাই। যে পাথফাইন্ডার এর যদি অপশন এখানে না পান, আপনি সিম্পলি উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এই যে পাথফাইন্ডার নামে যে অপশনটা আছে এখানে যাবেন। এর যে আইকনগুলো আছে, প্রথম আইকনটার কাজ হচ্ছে যখন একাধিক শেপ এরকম থাকবে, আমার এখানে বিভিন্ন শেপ আছে তাই না, কিন্তু সবগুলো শেপই কিন্তু একটার সাথে একটা জয়েন হয়ে আছে। আমরা যে কাজটা করি, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এরকম ড্রাগ করে জাস্ট এদেরকে একটা শেপ করে দেই এরকম। এই কাজটাই এই পাথফাইন্ডার জাস্ট এখানে একটা ক্লিকে করে দিবে। ঠিক আছে, এভাবে একটা ক্লিকে কি করবে, যত জায়গায় জয়েন জয়েন যেখানে থাকবে সেই জায়গাগুলোকে সে অ্যাডজাস্ট করে নিজের করে নেবে। ঠিক আছে, দেখেন এই জায়গায় কোথাও জয়েন ছিল না, ফাঁকা ছিল, যেই কারণে আমি ক্লিক করার পরে এই জায়গাটা আমার ফাঁকাই থেকে যাচ্ছে। বাট বাকি সমস্ত জায়গায় কিন্তু আমার ক্লিক করার পরে একটা শেপ হয়ে যাচ্ছে, একটা শেপ এবং একটা কালার। বুঝতে পারছেন? এটা হচ্ছে অফসেট পাথের পাথফাইন্ডারের প্রথম যে কাজটা, সবগুলোকে সে মার্জ করে দেয়। তো আমরা কি করব, এই যে দেখেন এখানে যে আমার এই যে এফ ও দেখেন এই যে ওভারল্যাপিং হয়েছে একটার উপর আরেকটা, এখানে যদি ক্লিক করি সবগুলো আমার এখন একটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি জাস্ট ব্যাগে যাই, এদেরকে আমি কি করব, সিম্পলি একটা করে তারপরে এখান থেকে আমি কালারটাকে কনভার্ট করে দেব। ব্যাস, দেখেন এখন আমার চারপাশ থেকে বর্ডারটা চলে আসছে। আমি চাইলে এদেরকে এভাবে করে বর্ডার করে দিতে পারি, অথবা এদের কালারটা আমি এই কালারটা নিয়ে স্ট্রোকটাকে ফিল করে দিলাম। ব্যাস, বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু আমাদের খুব প্রয়োজন হয় অনেক ডিজাইনে, এবং সিম্পল একটা ডিজাইনের ভিতরে সামান্য একটু স্ট্রোক দেওয়ার কারণে দেখবেন ডিজাইনটা একদম অমাইক হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এদেরকে এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে ভালো লাগতেছে না, কর্নারগুলোকে রাউন্ড করে দিই। ব্যাস, কর্নারগুলোকে রাউন্ড করে দিলাম। আপনি এই জিনিসটা কিন্তু ম্যানুয়ালি করতে পারতেন না, কারণ ম্যানুয়ালি করলে কোথাও ছোট আসবে, কোথাও বড় আসবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করি, অফসেট পাথ করে এই জিনিসটা করে ফেলি। আমি যদি অফসেট পাথ ডিজাইন লিখে যদি সার্চ দিই, কিছু ডিজাইনে দেখবো অফসেট পাথ আছে। এই যে লেখাটার ভিতরে দেখেন এখানে কতগুলো অফসেট পাথ আছে, 1 2 3 4 5, পাঁচটার মতো এখানে অফসেট পাথ আছে। ঠিক আছে, এই যে দেখেন লেখাটার ভিতরে একটা সুন্দর একটা অফসেট পাথ। আচ্ছা, এই তো নরমালি অফসেট পাথটা গেল। এখন আমি একটু আরেকটু দেখাই, এর কালারটা একটু চেঞ্জ করে একটু ডার্ক করে দিই, এই কালার যেমন আছে একে লাইট করে দিই একটু। এখন আমরা করতে পারি কি, এই যে অফসেট পাথ যেটা আছে এটাকে আবার কি করি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি যদি দেই, কপি এবং হচ্ছে পেস্ট ইন ব্যাক দেওয়ার পরে একে যদি একটু নিচের দিকে এভাবে নামাই দেই, নামানোর পর একে আমি আর একটু ডার্ক করে দিব। দেখেন এখন ডিজাইনটা দেখতে কিন্তু আমার আরেকটু সুন্দর লাগতেছে তাই না, বেশি নেমে গেছে মনে হচ্ছে। ব্যাস, এখন কিন্তু ডিজাইনটা দেখতে আমার আরেকটু সুন্দর লাগতেছে। তারপর আরেকটা হচ্ছে মাইনাস অফসেট পাথ। ঠিক আছে, এটা তো নরমাল অফসেট পাথ করলাম, আরেকটা হচ্ছে মাইনাস, যেটা হচ্ছে চারদিকে বাড়ছে, এখন হচ্ছে এটা ভিতরের দিকে কমবে। এটাকে করার জন্য অবজেক্টে যাব, পাথ, এখান থেকে যদি অফসেট পাথ করি, অথবা আমরা এই ডিজাইনটা দিয়ে দেখাই, এখান থেকে অবজেক্ট পাথ, এখান থেকে যদি অফসেট পাথে যদি যাই, এখান থেকে আমরা 4 পিক্সেল দিয়েছিলাম, যত বাড়াই দেব তত বাড়বে। বাট যদি মাইনাসের দিকে যদি দেই, তখন দেখেন এটা মাইনাস হচ্ছে। ঠিক আছে, দেখেন মাইনাস হচ্ছে, ভিতর থেকে আসলে কালারটার কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। আমি একদম মাইনাস করে অল্প মাইনাস করি, হ্যাঁ 4 পিক্সেল, -4 পিক্সেল করে দিলাম। ব্যাস, ওকে। ওকে দেওয়ার পরে এখন কন্ট্রোল এক্স দিয়ে আবার কাট করলাম, তারপরে একইভাবে একে সিলেক্ট করলাম। একে সিলেক্ট কেন করব, যদি একে সিলেক্ট করি তাহলে এর উপরে অথবা এর পিছনে যাবে, আর না হয়তো কি হবে একদম কাস্টম ভাবে সমস্ত ডিজাইনের নিচে পড়ে যাবে যদি কন্ট্রোল বি দেই। ঠিক
ওটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। এখন কি করব, কন্ট্রোল বি এর পরিবর্তে কন্ট্রোল এফ দিব। এফ মানে হচ্ছে ফ্রন্ট। এই ডিজাইনটার উপরে আমি পেস্ট করব, কন্ট্রোল এফ দিলাম, তারপরে হচ্ছে সেম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন কি করব, এই কালারটাকে আমি একটু লাইট করে দিই, একদম হোয়াইট করে দিলাম, হোয়াইটই থাক। দেখেন হঠাৎ করে ডিজাইনটা দেখলে মনে হচ্ছে যেন এই যে এগুলো সব হচ্ছে পেন টুল দিয়ে আউটলাইন তৈরি করা, বাট আমার কিন্তু উপরে একটা হোয়াইট ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন, তাই না? একে একটু মুভ করলে দেখবেন ডিজাইনটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু মুভ করলে আমার ডিজাইনটা পুরোটা চেঞ্জড। এটা কেন আসছে তো? আচ্ছা, অফসেট পাথটা কি মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পাইছেন? আমি যদি নরমালি এখানে যদি দুই একটা ডিজাইন যদি দেখাই, এটা দিয়ে আছে, এই যে দেখেন এখানে কিন্তু যে অফসেট পাথ করা, দেখেন এই যে টেক্সটের ভিতরে আমি বলছিলাম কি যে টেক্সটে আপনার নরমালি অফসেট পাথ করা যায় না, বাট ওটা করারও ওয়ে আছে, ঠিক আছে? ওইটা করারও ওয়ে আছে। এই যে দেখেন এখানে যা কিছু লিখবেন না কেন অটোমেটিক্যালি অফসেট পাথ হয়ে যাবে, বুঝছেন? এবং আমরা যদি চাই এটাকে অফসেট পাথটাকে বাড়াইতে বা কমাইতে এবং হচ্ছে কালারটাকে চেঞ্জ করতে চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারি, ব্ল্যাক অথবা রেড, আমার যেটা প্রয়োজন মনে করি সেই কালারটা আমি এখান থেকে দিতে পারি। যদি একটু বাড়াইতে চাই, যে অফসেট পাথটা একটু বাড়বে, তাহলে সিম্পল এভাবে করে বাড়াই দিতে পারি, ঠিক আছে? এটাকে আমি রাখলাম। এখানে যা কিছু লিখবো অটোমেটিক্যালি দেখেন সবকিছু আমার অটোমেটিক্যালি ওই অফসেট পাথ এবং ওইভাবেই লেখাটা তৈরি হচ্ছে। তো এই ম্যাক্সিমাম ডিজাইনে আমরা এই অফসেট পাথটা ব্যবহার করি, কারণ এই সামান্য একটু অফসেট পাথের কারণে আপনার ডিজাইনটা পুরোটাই চেঞ্জড হয়ে যায়। এই যে এখানে দেখেন অনেক আগে একটা করা ডিজাইন, বইয়ের কভার, পুরো লেখাটা চারপাশ থেকে আমার একটা অফসেট পাথ করা, কিন্তু তাই না? অফসেট পাথটা আপনাকে লাগবেই। আপনার যে টুলস যেগুলো দেখাইছি এতদিন, প্রত্যেকটা টুলস খুব কাজের। আর এরপরে যেটা আপনাদের অপশনে যেটা প্রয়োজন পড়বে, এক নম্বরে যে অবজেক্টে কি যে পাথে এর অফসেট পাথটা খুব বেশি দরকার পড়বে। আর দ্বিতীয়ত এখান থেকে যেটা দরকার পড়বে আপনার যে পাথ ফাইন্ডার এবং হচ্ছে অ্যালাইন, এগুলো খুব বেশি দরকার পড়বে আপনার, ঠিক আছে? পাথ ফাইন্ডার দেখবেন একটু পর পর দরকার পড়তেছে। আচ্ছা, আজকে আর নতুন কিছু দেখাবো না, আজকে মেইনলি শুধু অফসেট পাথটাই থাকবে। এবং আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে এরকম একটা ডিজাইন করবেন এখন, ঠিক আছে? এরকম আপনার যা কিছু লিখেন, লেখার পরে এই যে আমি দেখেন একটু হার্ট চিহ্ন দিয়ে দিছি, একটু লাভ চিহ্ন দিয়ে দিছি, সরি স্টার চিহ্ন দিয়ে দিছি, একটু হালকা অফসেট পাথ করি, তাহলে একটু আর ভালো লাগবে দেখতে। আচ্ছা, এতটুকুই থাক। আমি জাস্ট এখান থেকে আবার একটু অফসেট পাথ করি, করার পরে একে আমি অ্যাডজাস্ট করে দেই, জাস্ট একে আমি ফিল থেকে স্টপ করে দিলাম, ব্যাস। দেখেন আমার কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এটাই কিন্তু আপনি টি শার্টে যদি প্রিন্ট করেন আপনার খুব সুন্দর লাগবে ডিজাইনটা। সেটা আপনি হচ্ছে হোয়াইটে করেন অথবা ব্ল্যাক টি শার্ট যেটা দিয়ে করেন না কেন, খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আপনার। আর এতটুকু ডিজাইনও কিন্তু আপনি সেল করতে পারবেন, ঠিক আছে? আপনি যখন ক্লায়েন্ট যখন একটা ডিজাইন চাইবে আপনার কাছে, আপনি সামান্য ডিজাইনটাও কিন্তু মানে সামান্য একটু ডিজাইন করেও কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে হিউজ একটা অ্যামাউন্ট নিতে পারবেন যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে। এটা হচ্ছে একটা হোয়াইট টি শার্টের উপর একটা থাকবে আর একটা ব্ল্যাক টি শার্টের উপর একটা ডিজাইন থাকবে। দেখেন দুইটা কিন্তু দেখতে আমার খারাপ লাগতেছে না, হোয়াইটের উপরে ফুটছে এবং হচ্ছে ব্ল্যাকের উপরে ফুটছে। ব্ল্যাকটা এত হয়তো ব্ল্যাক হবে না, একটু হালকা ব্ল্যাক থাকে।
আপনারা হচ্ছে এরকম একটা ডিজাইন তৈরি করবেন, ঠিক আছে? আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিই আপনাদের হোয়াটসঅ্যাপে, যাতে করে এটা দেখতে পারেন। আর এইখানে যেটা আছে এদের একটা স্ক্রিনশট নেই। আচ্ছা, অফসেট পাথ করার জন্য কোথায় যাবেন সেটাও বলে দেই। অবজেক্ট, পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ করার জন্য এটা হচ্ছে আপনার মেইন অপশন, ঠিক আছে? কোথায় কোথায় যেতে হবে? অবজেক্ট, সেখান থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথে যাবেন। যাওয়ার পরে কি করবেন? আমরা প্রথমে যে অবশ্যই কিন্তু অবজেক্টটা আমার সিলেক্ট থাকবে, ঠিক আছে? সিলেক্ট থাকার পরে আচ্ছা সেটাও এখানে লিখে দেই। সিলেক্ট দ্য অবজেক্ট, দেন হচ্ছে অফসেট পাথ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, তারপর আবার হচ্ছে সিলেক্ট করব মেইন যে আমার যেটা ডিজাইন সেটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল এফ অথবা কন্ট্রোল পি। প্রথম অবস্থাতে আমরা কন্ট্রোল পিটাই থাক, কন্ট্রোল এর প্রয়োজন নাই। আচ্ছা, এবং এটাকে কি করব? সিম্পলি গ্রুপ করে রাখবো, ঠিক আছে? আমি এটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, যাতে করে আপনারা এটা দেখে দেখে কাজটা করতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে ভালো থাকেন সবাই। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আপা? কোনো কোশ্চেন? রিজু আপু, কোনো কোশ্চেন আছে আপনার? তাইবা? হুম। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি, আগের ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।